কলকাতার কৃষকরা রাস্তায় পেঁয়াজ এবং আলু ঢেলে শুভেন্দুকে ওই সেলামি, জুতার সেলামি দেওয়ার জন্য খুঁজে বেড়াচ্ছে এবং ময়ূকের বাসা ঘেরাও করেছে যে এই শুভেন্দু আর এই ময়ূক হচ্ছে এই কলকাতার হচ্ছে পেঁয়াজ আর আলু কিনে নিক, এভাবে তাদেরকে সেলামি দেওয়া হচ্ছে। তারা এই শুভেন্দুর কথা বলছেন, শুভেন্দুকে কিন্তু তৃণমূল কংগ্রেস গত পরশুদিন জুতার সেলামি দিয়েছে এই সংসদে মমতাকে নিয়ে বাজে মন্তব্য করার জন্য। এবং এদের ওই ৭১ যে ভারত আমাদেরকে সহযোগিতা করেছে এটার একটা কথা প্রচলিত আছে, এটা সম্পূর্ণ ভুয়া কথা। কারণ যদি ভারত আমাদের সহযোগিতাই করতে চাইতো তাহলে ভাই শুরু থেকে বাংলাদেশের মানুষ মরল, তখন আপনি সহযোগিতা পাঠালেন না কেন? যখন বাংলাদেশের নিজেদের অর্জন করেছে, স্বাধীনতা অনেকটাই অর্জন করেছে, সারা দেশে অনেক অঞ্চল মুক্ত, সেই সময় কেন সেনাবাহিনী? মাননীয় অতিথি যে কথাটা বললেন, একটা কথার উপর আমার একটু আপত্তি আছে। তিনি বললেন যে ভারত আমাদেরকে মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে। আসলে বাংলাদেশ যে বর্তমানে আমাদের ক্ষুদ্র বাংলাদেশটা হয়েছিল, এটার পেছনেও ছিল ভারতের ষড়যন্ত্র, এবং ৭১ আমাদের যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছিল এর পেছনেও ছিল ভারতের ষড়যন্ত্র। 1947 শেরে বাংলা একে ফজলুল হক প্রস্তাব করেছিলেন অখণ্ড বাংলার, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, কলকাতা মিলে আমরা একটা শক্তিশালী অখণ্ড বাংলা প্রতিষ্ঠিত হব। এবং পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ এটাকে সমর্থন করেছিলেন, কিন্তু বেঁকে বসলো কংগ্রেস। কি জন্য? যে যদি তোমরা অখণ্ড বাংলা চাও তাহলে আমরা পাকিস্তান দেব না। কিন্তু সে সময় তো সেটা দরকার ছিল, কারণ সেখানে গোরক্ষা আইন আরো অনেক হিন্দুত্ববাদী আইন চালু করার চেষ্টা করতেছিল, সেজন্য তখন অখণ্ড বাংলার চেষ্টা বন্ধ হয়ে যায়। তখন যদি এটা প্রতিষ্ঠিত হতো তাহলে ভাই হ্যালো, এখানে আপনার নির্বাচন হয়, এখানে আপনার আসলে এই যে এই বাংলাটা ভাগ হয় মানে তিনটা হবে কিনা সেরকম জায়গায় কিন্তু ভাগ হয়, হ্যাঁ ভোট হয়, নির্বাচন হয়। আপনার এই চেষ্টা মানে আমার একটু দেখা আপনার দরকার। ধন্যবাদ। না, ভোট হয়েছিল ঠিকই, কিন্তু তার পূর্বে কংগ্রেসের নেতারা, বিশেষ করে সর্দার বল্লভভাই প্যাটেল ছিল, তারপরে একটা তৎকালীন হিন্দুত্ববাদী একটা সংগঠনের সভাপতি যখন ছিলেন, তেনারা কিন্তু এটার বিরোধিতা করেছিলেন, সেজন্য এটার দিকে মতামত ভারী হয়েছিল। যাই হোক, পরবর্তীতে আমাদের ৭১ যে ভারত আমাদেরকে সহযোগিতা করেছে এটার একটা কথা প্রচলিত আছে, এটা সম্পূর্ণ ভুয়া কথা। কারণ যদি ভারত আমাদের সহযোগিতাই করতে চাইতো তাহলে ভাই শুরু থেকে বাংলাদেশের মানুষ মরল, তখন আপনি সহযোগিতা পাঠালেন না কেন? যখন বাংলাদেশের নিজেদের অর্জন করেছে, স্বাধীনতা অনেকটাই অর্জন করেছে, সারা দেশে অনেক অঞ্চল মুক্ত, সেই সময় কেন সেনাবাহিনী পাঠাতে হলো? আশা করি মাননীয় অতিথিরা এটা উত্তর দিয়ে যাবেন। তারপরে আমার যে দ্বিতীয় বিষয়টা, যে যে আমি শেষ করছি, নরেন্দ্র মোদী সাহেব বাংলাদেশে আক্রমণ চালাবে, কোনো যোগ্যতা তার নাই, কারণ তার চেয়ে আর অনেক শক্তিশালী প্রধানমন্ত্রী ভারতে ছিল, সর্দার বল্লভভাই ছিল, জওহরলাল নেহেরু ছিল, তাদের যোগ্যতা হয়নি বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানোর। আর এই নরেন্দ্র মোদী ২ টাকার কি প্রধানমন্ত্রী হয়েছে, তার কোনো যোগ্যতা নেই বাংলাদেশ নিয়ে কিছু বলার। এবং বাংলাদেশ যথেষ্ট সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, যে সাম্প্রদায়িক অসম্প্রীতির যে চেষ্টা হয়েছিল, তারপরে আমাদের এখানে যে হিন্দুদের প্রত্যেকটা হিন্দু এলাকায় যে যোগাযোগ করেছে, খ্রিস্টানদের যে দ্বিতীয় বৃহত্তম গির্জাটা সেটা আমার বাড়ির থেকে একটু পাশেই, তাদের কাছে যে যোগাযোগ করেছি, তারা যথেষ্ট শান্তিতে আছে, বাংলাদেশের মানুষ শান্তিতে আছে। কিন্তু এটা তাদের মূল সমস্যার কারণটাই হচ্ছে যে তাদের কর্তৃত্ববাদী, তাদের পদলেহনকারী সেই সরকার বিতাড়িত হচ্ছে। আব্দুল হাকিম ক্যামেরাটা অন করতে হবে। সম্মানিত সঞ্চালক মনির ভাই এবং বিজ্ঞ আলোচক বিন্দু, আসসালামু আলাইকুম। ভারতের অপপ্রচার এবং সাম্প্রদায়িকতা বাংলাদেশ, দেখেন এই যে সঞ্জিত দাদা বলতেছিলেন যে দেশের সাম্প্রদায়িক এবং কত পার্সেন্ট হিন্দুরা এই দেশে চাকরি করতেছে। দেখেন ৬৪টা জেলার মধ্যে ৪৮ জন এসপি হচ্ছে হিন্দু। আমার নিজ ইউনিয়ন, এখানে ৯ জন চৌকিদারের মধ্যে ৪ জন হিন্দু। আমার নিজ ইউনিয়ন, তৃণমূল পর্যায়ের কথা বললাম, সর্বোচ্চ পর্যায়ের কথা বললাম এবং তৃণমূল পর্যায়ের কথা বললাম, যে আমার ইউনিয়নের ৯ জন চৌকিদারের মধ্যে ৪ জন হিন্দু। অথচ এই আমার সারা ইউনিয়ন মিলে ২০০ জন হিন্দু হবে বলে আমার মনে হয় না, হবে না, ২০০ জন হবে না, তার মধ্যে ৪ জন হিন্দু এখানে চাকরি করে। এই যে একটা সরকারকে বিশেষ সুবিধা দিতে, একটা দলকে বিশেষ সুবিধা দিতে ইন্ডিয়ান উঠে পড়ে লেগেছিল, আর তাদের কাছ থেকে বিশাল বড় একটা সুবিধা ফায়দা লুটে নিয়েছে। বিভিন্ন সময় আমাদের ডিমোরালাইজড হয়েছে, যেমন বন্যার পানিতে মরা হাতি ভেসে এসেছে, তাকে বঙ্গবাহাদুর উপাধি দেওয়া হয়েছে, অথচ ওই বন্যার পানিতে লক্ষ লক্ষ মানুষ অভুক্ত অনাহারে অর্ধাহারে কাটাচ্ছে, সেদিকে কোনো লক্ষ্য দেওয়া হয় নাই। এখান থেকে ওরা এই সুবিধাটা নিয়েছে। আর ওরা যে এই অপপ্রচারটা চালাচ্ছে, এদেশে কিছু সংগঠন, কিছু ব্যক্তি আছে, তাদেরকে আগে প্রতিহত করতে হবে। এর মধ্যে একটা উদিচি আছে, উদিচি গান গাইলো
যে দুজনে বাঙালি ছিলাম, দেখো দেখি কাণ্ড খান, এখন তুমি বাংলাদেশে, আমি হলাম ইন্ডিয়ান। এই যে এই গানগুলো, এটার একটা বিরূপ প্রতিক্রিয়া এবং বিশাল প্রভাব পড়ছে এদেশের ওপর। এখান থেকে ওরা আমাদের সঙ্গে এই অপপ্রচার গুলো চালানোর সুযোগ পাচ্ছে। এই শুভেন্দুর কথা বলছেন, শুভেন্দুকে কিন্তু তৃণমূল কংগ্রেস গত পরশুদিন জুতার সেলামি দিয়েছে এই সংসদে মমতাকে নিয়ে বাজে মন্তব্য করার জন্য। এবং এদের ওই কলকাতার কৃষকরা রাস্তায় পেঁয়াজ এবং আলু ঢেলে শুভেন্দুকে ওই সেলামি, জুতার সেলামি দেওয়ার জন্য খুঁজে বেড়াচ্ছে। এবং ময়ূকের বাসা ঘেরাও করেছে যে এই শুভেন্দু আর এই ময়ূক হচ্ছে এই কলকাতার হচ্ছে পেঁয়াজ আর আলু কিনে নিক, এভাবে তাদেরকে সেলামি দেওয়া হচ্ছে। তারাই এখন প্রতিবাদ করছে। এদেশে যে অপপ্রচার হয়েছে এটা তার জ্বলন্ত উদাহরণ। আর আজকে আনন্দবাজার পত্রিকায় লিখেছে যে বাংলাদেশে শুধু, মানে এভাবে তারা শিরোনামটা করেছে, বাংলাদেশে শুধু সংখ্যালঘু নয়, সংখ্যা গরিষ্ঠরাও নির্যাতনের শিকার হচ্ছে। কারণ বিগত 1 মাসে ঢাকায় ছিনতাইয়ের কারণে 7 জনকে হত্যা করা হয়েছে, এভাবে একটা শিরোনাম করা হয়েছে। কিন্তু এরাও দেখেন এই সংখ্যালঘু শব্দটা বাদ দেয়নি, সংখ্যা গরিষ্ঠের কথা বললেও সংখ্যালঘু শব্দটা বাদ দেয়নি। তো এই সঞ্জিত দাদা আছেন, আপনাকে বলবো যে আপনারা সবাই সংগঠিত হন। এই দেশে যদি আপনারা খারাপ থাকেন, আপনারা বলেন, আমরা আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো সার্বক্ষণিক ভাবে। এবং সুসংগঠিত হয়ে কিছু কিছু সংগঠন দিয়েছে বিবৃতি, আপনারা জেলাওয়ারি একটা করে সংগঠন তৈরি করুন, সেই সংগঠনের মধ্যে দিয়ে আপনারা বিবৃতি দিন, ইন্ডিয়াকে দাঁত ভাঙ্গা জবাব দিন। কারণ এটা আপনার মাতৃভূমি দাদা, এটা আপনার জন্মভূমি। এই জন্মভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা আপনার আমাদের সকলের দায়িত্ব। আপনি বলছিলেন যে তারা তাদের পরিবারকে নিরাপদে রাখার জন্য ইন্ডিয়াতে রেখে এসেছে, এটা কি করে সম্ভব? আমার এখানে ভজহরি ছিল, ওর 100 বিঘার উপরে সম্পদ ছিল, 5টা ছেলে ছিল, 5 ছেলেকে নিয়ে সে ইন্ডিয়াতে গেছে। পরবর্তীতে তার জমি দখল করে নিয়ে খেলার মাঠ বানিয়েছিল, এটা উদ্ধার করতে গিয়ে তার 2 ছেলেকে তারা হত্যা করেছে। 5টা ছেলের মধ্যে 2 জনকে হত্যা করেছে। এখনো আমাদের এলাকার কারো কারো কাছে তাদের ফোন নাম্বার আছে, তারা ফোন দিয়ে কান্নাকাটি করে যে আমরা ভুল করেছি, অন্যায় করেছি, ওদেশ থেকে এদেশে এসে এদেশ থেকে যারা ওদেশে গেছে অভিবাসন প্রত্যাশী, তারা কিন্তু ভালো নেই, কেউ ভালো নেই, তাদেরকে ভালো থাকতে দেওয়া হচ্ছে না। এরা এদেশ থেকে মোহে পড়ে ওদেশে চলে যাচ্ছে যে ওখানে সবাই হিন্দু আছে আমার ভাই, কিন্তু আসলে না, ওরা কখনোই এদেশের মানুষকে ভাই মনে করেনি। সব সময় স্বার্থ হাসিলের জন্য, তাদের স্বার্থ উদ্ধারের জন্য এদেশকে ব্যবহার করেছে। যেমন 71-এ এই যুদ্ধের সময় আমাদের স্বার্থ হাসিলের জন্য আমাদের উপর নাভাম বোমা হামলা করেছিল এই ইন্ডিয়া, তদ্রুপ আপনাদেরকে ব্যবহার করতে চাচ্ছে। আপনারা কখনোই ব্যবহৃত হবেন না, এদেশের নাগরিক আপনারা আমাদের ভাই, এদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে আমাদের সকলে মিলে। ধন্যবাদ মনির ভাই, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। মামুন। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আপনাকে ধন্যবাদ আপনার কাছ থেকে দেশপ্রেম কথাগুলো শুনবার পর থেকে। মনির ভাই, আমরা তো সবাই বাংলাদেশের অধিবাসী, দেশটাকে গড়বার মতো দায়িত্ব আমাদের অর্জন করতে হবে। আজকে আমরা দেশের ক্রান্তি লগ্নে একটা দাঁড়িয়ে আছি, সেটা কঠিন ক্রান্তি লগ্ন। আমাদের এখানে টাকা পয়সার বিষয়টা না, আমাদের ধন সম্পদের বিষয় না, দেশের উন্নয়নের বিষয় না, আমাদের বিষয় একটা কঠিন পরিস্থিতির উপর দাঁড়িয়েছে, সেটা হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব। আজকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়ে বাংলাদেশ যেমন ষড়যন্ত্র করতেছে, পাশাপাশি মানে ভারতের যে মিডিয়া গুলো এভাবে সারা বিশ্বে চলে যাচ্ছে। বিশেষ করে তাদের যেহেতু তারা পরাশক্তি রাষ্ট্র, তাদের সামরিক সক্ষমতা প্রায় পৃথিবীর 4র্থতম সামরিক শক্তি পরিপূর্ণ একটা দেশ, এবং তাদের বিশাল একটা অর্থনৈতিক ভান্ডার আছে, তারা পৃথিবীর 5ম ধনী রাষ্ট্র। এখানে আমরা অবশ্যই একটা তার পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে খুবই নিগৃহীত ওনার কাছ থেকে। কিন্তু আমরা তারপরে আমরা মনে করি আমরা এই দেশে বসবাস করি, আমাদের একটা স্বাধীনতা আছে, আমাদের একটা সার্বভৌমত্ব আছে, আমরা নিজেদের পথ নিজেরাই চলা শিখবো। এই পরিস্থিতির উপর দাঁড়িয়ে আমরা প্রগতির সঙ্গে এগিয়ে যাচ্ছি। আমাদের বারবার একটা তকমা দেওয়া হয় দেশে সংখ্যালঘুদের উপর হামলা, এখানে আরো তকমা দেওয়া হয় যে এখানে ডিসকানেক্ট হয়ে গেছে। নজরুল ইসলাম। সম্মানিত সঞ্চালক ভাই, অতিথিবৃন্দ, বিশ্বের যে যেখান থেকে দেখছেন, বিগত 17 বছরের পূর্বের সরকারগুলো ত্রুটিমুক্ত ছিল না, কিন্তু বিগত 17 বছর আওয়ামী লীগকে এত নিকৃষ্ট পন্থায় লিড দিয়েছে ভারত, তার জ্বলন্ত নগদ প্রমাণ বিশ্বের কোন দেশে একই সাথে প্রধানমন্ত্রী, এমপি, পুলিশ, সেনা প্রধান, এমনকি মসজিদের ইমামরা পালিয়ে গেছে। কতটুক জনবিচ্ছিন্ন এবং কত জনদুঃখিত হলে এই অবস্থা হয়, এটা সাধারণত অনুমেয়।
আর শুধু মিডিয়াগত ষড়যন্ত্র নয়, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয়, রাজনৈতিক, সামরিক অর্থাৎ সর্ববিষয়ে প্রত্যক্ষ পরোক্ষভাবে ভারত ষড়যন্ত্রমূলক পদক্ষেপ নিয়েছে 71 হতে আজ পর্যন্ত। আর এসব বাস্তবায়ন করেছে কাদের মাধ্যমে? মুসাদ, পুতুল সরকার এবং প্রশ্ন হচ্ছে যে প্রধান যে দুটো ইস্যু করা হয়েছে বর্তমানে, হিন্দু নির্যাতন আর পাকিস্তান থেকে জাহাজ। আপনি আমেরিকা থেকে, রাশিয়া থেকে সব ধরনের সামরিক প্রযুক্তি আনতে পারে না, আমাদের আনছে খাদ্য। আমরা যদি সামরিক প্রযুক্তি আনি, দুশেরটা কি হলো? তোমার স্বাধীনতা আছে অস্ত্র বানানোর, আমার স্বাধীনতা নাই। এ ব্যাপারে একটা। আর দুটা হচ্ছে, ধন্যবাদ আপনাকে, সংক্ষিপ্ত করতে হবে। জাহাঙ্গীর সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মনির ভাই, আপনাকে ধন্যবাদ, আপনার প্যানেলের সকল অতিথিদেরকে ধন্যবাদ এবং সালাম। আমার কথা হলো যে আমাদের মুফতি সাহেব যে কথাটা বলছে, আমি ওনার কথায় বিরোধিতা করতেছি। এই কারণে উনি বলছিল ভারত বাংলাদেশকে সাহায্য করছে 1971 সালে। কি সাহায্য করছে? 13 দিন তারা সৈন্য নিয়ে, 13 দিন লাস্ট মুহূর্তে 13 দিন বাংলাদেশে আসছিল এই অস্ত্রগুলো নিবার জন্য। পাকিস্তানে যে অস্ত্র রেখে গেছে, এই অস্ত্রগুলো নিবার জন্য তারা আমাদেরকে লাস্ট মুহূর্তে সহযোগিতার নামে অস্ত্রগুলো নিয়ে গেছে। আর আমি ওনার নাম হলো মনে হয় সঞ্জিত কুমার, মনে হয় সম্ভবত। ওনার কাছে আমি, হ্যাঁ সঞ্জিত কুমার দাদা, আপনাকে আমি, আপনার যে কথাগুলো বলছেন, আপনার কথাকে আমি ধন্যবাদ। তবে পাশাপাশি আপনারা বর্তমান যে উপদেষ্টা আছে, ওনাদের কাছে কি এই রিপোর্ট গুলো দিবেন নাকি, যে যারা যারা ভারতে বাড়ি করে বাংলাদেশে চাকরি করতেছে এবং তারা ক্রমান্বয়ে ভারতে চলে যাবে, কিন্তু তারা বাংলাদেশের একটা ঝগড়া বিবাদ আপনাদেরকে, সাধারণ যারা আপনারা, আমরা সংখ্যালঘু বলবো না, আপনারা আমাদের রাষ্ট্রীয় একটা ভাই, আমাদের আমরা আপনাদের সাথে ভালোবাসার মাধ্যমে আমরা দেশে বসবাস করতে চাই এবং বসবাস করছি। তো আপনারা কি এই রিপোর্টটা সরকারের কাছে দিবেন কিনা, যে যারা ভারতে বাড়ি করছে এখন এরাও সাময়িক এই দেশে আছে, কদিন পরে এরা চলে যাবে, এই লোকগুলা যদি আপনারা রিপোর্ট বাংলাদেশ সরকারের কাছে দেন, ডক্টর ইউনূস সরকারের কাছে দেন, তাহলে আমরা উপকৃত হব।